আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাব। এখন আমি ঢাকার মিরপুর থেকে মেট্রোতে করে প্রথমে মতিঝিলে নামব। মতিঝিল থেকে সোজা কমলাপুর, কমলাপুরে আমরা ট্রেনে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। কমলাপুর স্টেশনে এসেই আমরা প্রথমে দেখতে পাই আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যেটির প্ল্যাটফর্ম নম্বর 6, অর্থাৎ 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে থাকার কথা। আমি ধীর পায়ে যাচ্ছি। এই 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আমাদের ট্রেন থাকার কথা। বগির নাম্বার হচ্ছে ট আর সিট নাম্বার হচ্ছে 5758, অর্থাৎ ট 5758। প্রথমে আমাদের সিট খুঁজে বের করতে হবে। চলুন বগিতে ওঠা যাক। বগিতে উঠেই শুনতে পেলাম কোরআন তেলাওয়াতের সুর। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের সিট পেয়ে গেছি, এই যে 5758 এবং জানলার পাশে। খুব ভালো লাগলো। ট্রেনটি জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে দিয়েছে। আমরা শ্রীমঙ্গলে নামব। ভ্রমণের মজাই আলাদা। একদিকে স্পিডে ট্রেন চলছে আর আকাশ বাতাস, নদী, খাল, বিল সব একসাথে দেখা যাচ্ছে। আর ঝমঝমাঝম শব্দ তো বাজছেই, সে এক অন্যরকম আকর্ষণীয় শব্দ। স্বাচ্ছন্দ্যের জন্য এখন অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করে। আমার সাথে আছে আমার আর এক বন্ধু মানিক। এই দুজনই আমরা ঘুরতে যাব শ্রীমঙ্গলে। ইতিমধ্যে আমরা আশুগঞ্জ এসে পড়েছি এবং আশুগঞ্জ ত্যাগ করে আবার আমাদের ট্রেন ছুটে চলেছে। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে পড়েছি। ব্রাহ্মণবাড়িয়ার যে যাত্রীরা তারা নেমে গেছে। নেমে যাওয়ার পর আমাদের ট্রেন আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে চলেছে। আবহমান বাংলার সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর ট্রেনে বসে এই প্রাকৃতিক দৃশ্য কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এগুলো মনের খোরাক, আত্মার তৃপ্তি। অনেকে এই সুন্দর ও মনোরম দৃশ্যাবলী মনের খাতার মতো ক্যামেরায় বন্দি করে রাখেন। আলহামদুলিল্লাহ, আমরা শ্রীমঙ্গল এসে পড়েছি রাত প্রায় 10:30। আমাদের প্রচণ্ড খিদে পাওয়ায় ট্রেন থেকে নেমে একটি হোটেলে বসে রুটি, সবজি আর ডাল দিয়ে নাস্তাটা করে স্টেশন রোডের মাথায় হোটেল স্কাই পার্ক এ উঠি। পরের দিন হোটেল থেকে বেরিয়ে সকাল সকাল একটি সিএনজি ভাড়া করি, যাতে আমরা বিভিন্ন স্পটে ঘুরতে পারি। তবে সিএনজি ভাড়া করার সময় অবশ্যই দাম দর করে নেবেন। আমাদের সিএনজিওয়ালার যেহেতু লাইসেন্স বা আইডি কার্ড ছিল না, তাই তার ছবি এবং পুরো গাড়ির ভিডিওটা করে নেই। শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে চলুন যাওয়া যাক। একটু পরই আমরা রাবার বাগান এসে পড়ি। সারি সারি রাবার গাছ দেখে খুবই ভালো লাগলো। আর গাছ থেকে যে রাবার রস সংগ্রহ করে রাবার হয় সেটাও জানতাম না। যেভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় প্রায় একই পদ্ধতিতে গাছের একটু ছালবাকল কেটে কার্নিশ ঘিরে একটি কাপের মধ্যে সেই ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করা হয়। এই রসগুলো আবার একটি ক্যানে বা বালতিতে জমা করা হয়। এরকম স্বপনের মতো আরও 3-4 জন কাজ করেন একটি কোম্পানিতে। চলুন স্বপনের সাথে কথা বলা যাক। দেখেন তো একটু, এই যে রাবার দেখেন। আপনার নাম কি? আমার নাম স্বপন। স্বপন, আচ্ছা আচ্ছা। এই রাবার বাগানে কতদিন যাবত কাজ করেন? প্রায় 7 বছর। 7 বছর যাবত আপনি এই কাজ কি শিখছেন না কিভাবে করতেছেন? কোম্পানি শিখিয়েছে। কোম্পানি শিখেছে। এটা কয় বেলা এটা সংগ্রহ করতে হয়? 2 বেলা। কখন কখন? 2 বেলা। হ্যাঁ, আর গরমের দিনে গরম 1 বেলা। এরকম কয়জন রাবার সংগ্রহ করে? 7 জন। এই গাছ থেকে যে রাবার হয় এটা তো অনেক মানুষই মনে হয় জানে না। এই বড় বাগানে ওনার মতো আরও 4-5 জন কাজ করে। এর মধ্যে মহিলারাও কাজ করেন। তারা এই কাজ দীর্ঘদিন যাবৎ করে আসতেছেন। আমরা এখন যাব এই রাবার বাগান লাগোয়া একটি চা বাগানে।
ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মালিনী কাজ করে, তার সাথে আসুন পরিচয় হই। আপনার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ। তারাও কি এই কাজ করে? ও, শ্রীমঙ্গলে থাকে। ও, আচ্ছা আচ্ছা। তারা বড় হয়ে গেছে? ও, আপনার আপনার কয়টা পর্যন্ত এই চা তুলেন? মানে 5টা পর্যন্ত কয় ভাগ হয়? মানে ব্যাগ কয়টা হয়? 3টা ব্যাগ হয়, মানে 3টা ব্যাগের অনুযায়ী মজুরি পাবেন। আচ্ছা। যতদূর চোখ যায় দিগন্ত জোড়া চা বাগান, সবুজ সবুজ সমারোহ, এ এক আল্লাহর অশেষ দান। চা বাগানের মালিনী সাবিত্রীর সাথে আমরা অনেকক্ষণ কথা বলি। তার স্বামী সংসার আছে। ভারতের নায়িকা সাবিত্রীর সাথে তুলনা করায় তার সেই হাসি যেন বাংলাদেশে হাসি ফুটে উঠেছে তার মুখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি দান। এই চা সংগ্রহ করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। আমরা নিজেদের চাহিদা মিটিয়ে, বাংলাদেশের চাহিদা মিটিয়ে এটা বহির্বিশ্বে রপ্তানি করা হয়। এখন চা বাগান দেখা শেষে আমি এখন চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। বিশাল চা বাগান, আপনারাই দেখুন। আর এক একটা গাছ প্রায় 20-25 বছরে। দেখুন গাছগুলো কত মোটা। আমি রাবার বাগান ও পরে চা বাগান দেখা শেষ করে মূল রাস্তায় এসে আমাদের সিএনজি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আসি এবং সিএনজি যোগে এখন আমাদের গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। চলুন যাওয়া যাক। পথে দুই পাশের নয়নবিরাম অনেক সুন্দর সুন্দর চা বাগান উপভোগ করি। আমরা এসে পড়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য 100 টাকা। টিকিট কাউন্টারে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আপনি লাউয়াছড়া উদ্যানে প্রবেশ করতে পারবেন। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে আসেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের এখানে আসলে তাদের খুবই ভালো লাগবে এবং তাদের জ্ঞানের চিন্তাধারা এখানে মেলে ধরতে পারেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের গেটে এর নিয়মকানুন দেওয়া আছে। আপনি নিয়মকানুন মেনেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাবেন। কোনো গাছ অথবা পশু পাখির ক্ষতি করা থেকে বিরত থাকবেন। লাউয়াছড়া উদ্যানে ঢুকেই দেখা গেল বিশাল বিশাল এক একটি অরণ্য, মনে হচ্ছে আমাদের সাদর অভিবাদন জানাচ্ছে। রাস্তাটাও বেশ সুন্দর। আমরা কিছু দূর যাওয়ার পরই এক জুটির সাথে কথা হলো। ভাইয়ের নামটা কি? আমি বাবলু। বাবলু সাহেব। আচ্ছা বাবলু সাহেব, এই যে লাউয়াছড়াতে আসছেন, কেমন দেখলেন? ভালো, খুব ভালো। কোত্থেকে আসছেন? আমরা সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে। মানে আর কখনো আগে আসেন নাই? আসা হয়েছে, আগে আসা হয়েছিল, মানে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, বাচ্চাকে নিয়ে প্রথম। আচ্ছা বাচ্চা বাবু, তোমার নাম কি? ঋষভ তালুকদার। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। তো আপনারা 3জনই আসছেন? মানে আইসে কি এখানে কোনো হোটেলে উঠছেন নাকি? হ্যাঁ, হোটেলে উঠছি। হোটেল থেকে আবার লাউয়াছড়াতে আসেন? আজকে চলে যাবেন? আজকে সারা দিনই ঘুরবো। আচ্ছা আচ্ছা, তো বিকালের দিকে যাব। জি ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। একটু পরে দেখতে পেলাম ভিতরে অনেক টুরিস্ট আসছে এবং ভিতর থেকে বেরোচ্ছে, আবার কেউ কেউ ভিতরে যাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। আমরা জানতে পারলাম লাউয়াছড়ায় অনেক গভীর বন আছে। এখানে আছে লেবু বাগান ও একটি খাসিয়া পল্লীও আছে। এগুলো আপনাদের দেখাতে চেষ্টা করব। এখানে যারা আসে তারা অধিকাংশই স্টুডেন্ট এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত। তারা মূলত এখানে এই বন বিভাগের বিভিন্ন গাছগাছালি, পশু পাখি এর পরিচিতি সম্পর্কেই জানতে আসেন, যা দেখে আমাদের খুবই ভালো লাগলো। ইতিমধ্যে আমরা রেল লাইন ক্রসে এসে পড়েছি। এর পাশে একটা মসজিদও আছে। আলহামদুলিল্লাহ, আগতরা এখানে নামাজ পড়তে পারেন। একটা ব্যবস্থাপনা কমিটি অফিসও দেখতে পেলাম। ট্রেন সারে কোন দিক থেকে? ঢাকা সিলেট, এই মধ্যে রাস্তা। ও, বনের ভিতর ঢাকা সিলেট রুটের এই
রেল লাইনের উপরে দেখা গেল কতগুলো লোক আড্ডা মাস্তিতে ব্যস্ত, যে কোনো মুহূর্তে হতে পারে দুর্ঘটনা, এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি। আপনি আছেন কতদিন এখানে? এখানে আপনার 22 বছর হয়ে যায়। 22 বছর? তো অনেক বাসা কোথায়? আচ্ছা, গেলসুলতানের ধারে। হ্যাঁ? গেলসুলতান। ও গেলছেন থানা? ওই থেকে আমাদের গ্রাম। ও আচ্ছা আচ্ছা, তাই। মানে কোথায়, মানে ডেঞ্জার, মানে বিপজ্জনক এটা এলাকাটা কোন পাশে? এর ভিতরে গভীর বনে। আপনার নাম বাবুল মিয়া? নিরাপত্তা রক্ষী ও গাইড মিস্টার বাবুল মিয়ার সাথে আমাদের কথা হয়। বাবুল মিয়া আমাদের বন সম্পর্কে অনেক কিছু জানালেন। এই রাস্তাটি বন কেটে বানানো হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় বনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এটা হচ্ছে একটা লেবু বাগান, আমি লেবু বাগানে ঢুকতেছি। এখানে পরিচয় হয় এক ক্ষুদে শিল্পীর, তার কণ্ঠ মাশাআল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি জারি, তু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। গান শুনতে শুনতে ক্ষুদে শিল্পীর নানির কাছে শুনলাম আরো এক তথ্য। আমার জলছবি এখানে করছিল কোন জায়গায়? ওই পাশে। তখন আপনি ছিলেন? তখন আপনি ছিলেন এখানে? মরার মনে করেন 2-3 বছর আগে গেছে। উনি শিল্পী হুমায়ুন আহমেদ মরার আগে এখানে দুইটি ছবি করেছিলেন, একটি হচ্ছে আমার আছে জল, আরেকটি আছে জল ছবি। এছাড়াও হলিউডের সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর কিছু অংশ এই লাউয়াছড়া বনে দৃশ্যায়িত হয়েছে। বাংলাকে বানায় নিয়ে যান নাকি? না, আমাদের টাউনে দোকান আছে। ও আচ্ছা আচ্ছা, বানাইছেন কোথায়? এগুলা আমরা আনছি গাউসিয়া থেকে। ও আচ্ছা, গাউসিয়া মানে কি নরসিংদী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। গামছা বড় গামছা না ছোটটা? বড় গামছা। আসসালামু আলাইকুম। ভিতরে কি দেখা কিছু আছে? হ্যাঁ, যান, ওই যে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা। আমরা ঘুরতে ঘুরতে প্রায় গভীর বনের ভিতরে এসে পড়েছি। এখানে দেখি ব্যাঙের সেই আওয়াজ, সে এক অন্যরকম অনুভূতি। ব্যাং? এখন এত ব্যাং? অনেক দিন পর লাউয়াছড়ায় এসে ব্যাঙের এরকম শব্দ শুনে ভীষণ মুগ্ধ হয়েছি। গ্রামে সাধারণত আষাঢ় মাসে ব্যাঙ সকল একসাথে ডাকাডাকি করে, সে এক অন্য সুরের সৃষ্টি করে। আমরা এখন লাউয়াছড়া খাসিয়াপঞ্জিতে যাব। খাসিয়াপঞ্জি যেতে হলে একটি ছোট লেক পার হয়ে তারপরে যেতে হবে। বর্ষার সময় এই লেকটি পুরো পানিতে ভরপুর থাকে। এখন যেহেতু বর্ষার সময় না, তাই হালকা হালকা পানি। লেক পার হওয়ার পরে উপরে উঠে দেখি বিশাল এক মাঠ। এই মাঠে খেলাধুলা হয়। খাসিয়াপঞ্জির ছেলেপুলেরা এখানে ফুটবল ক্রিকেট খেলেন। আমরা হাঁটতে হাঁটতে খাসিয়াপঞ্জিতে এসে পড়েছি। এখানে একটি ট্যুরিস্ট শপ আছে, আমাইরা ট্যুরিস্ট শপ। এই শপটি পরিচালনা করেন রাজু, তার সাথে একটু কথাবার্তা। মারামারি হানানি এগুলো কিছু হয় না? কোনো সময় হয় না? আচ্ছা, কোনো সিনেতে টিনেতে হয় না? আমরা যে আসি যাই, কোনো সিনেতে টিনেতে কোনো টুরিস্টের কিছু হবে না? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানেও স্থানীয়। তার সাথে কথাবার্তা শেষ করে আমরা যতটুকু উপরে উঠেছিলাম আরও দ্বিগুণ উপরে আবার উঠতে হবে। উপরে উঠে দেখি এখানেও অনেকগুলো বাড়িঘর। এই বাড়িঘরগুলো দেখে মনে হলো একটি অন্যরকম গ্রামীণ পরিবেশ। এত উপরেও যে বাড়ি থাকতে পারে মনেই হয় নাই। উপর উঠে আমরা দেখি যে তিনতলা একটি বাড়ি, পাশ দিকে সিঁড়ি করা এবং তিনতলার ছাদে আমরা অবস্থান করি। পাশে পানির একটি ট্যাঙ্কিও আছে, যে পানি ব্যবহার করে তারা নিজেদের প্রয়োজন মেটান। পাহাড়ের উপর তিনতলা বাড়ি দেখে খুবই আশ্চর্য হয়েছে। পাহাড়ের উপর তিনতলা ভবন, একটি এটি তিনতলা ভবনের ছাদ। দেখুন, তিনতলা ভবনের একটা ছাদ। তিনতলা বাড়ির ছাদে উঠে নিচে তাকালে বোঝা যায় আমরা কত উপরে উঠেছি। এটি একটি পাহাড়ের উপর বাড়ি, তাও আবার তিনতলা, যা না দেখলে বিশ্বাস করা যায় না। পাহাড়ি এ সমস্ত বাড়ি ঘরে সোলার ফ্যান ব্যবহার করা হয়। আর এই নারী পুরুষ উভয়ই খুব কর্মঠন এবং তারা নিত্যদিন নিজেদের কাজেই ব্যস্ত থাকেন। কই? হ্যাঁ, এগুলো কি পানিতে ওয়াটার এগুলো এই করে বানিয়ে দেবে। আসসালামু আলাইকুম। এটা কিসের ডগা? পান? ও, কলা গাছের। হ্যাঁ, কলা গাছের। এটা কি করবেন? কলা গাছের ডগাগুলো ছুটিয়ে আবার এগুলো পাতলা পাতলা করে চিরে ফেলা হচ্ছে। পরে এগুলো শুকানো হবে এবং শুকিয়ে পানের মুষ্টি বাঁধতে সুতা হিসেবে ব্যবহার হবে।
এখানে অনেক সুন্দর সুন্দর ও বাহারি প্রজাপতি দেখা যায়। ডিশ লাইন নাই তাতে কি, তারা এখানে এসে দেখলাম আকাশ ব্যবহার করেন, দেখে খুবই ভালো লাগলো। অনেক নিচ থেকে এভাবে আসে। খাসিয়াতে প্রার্থনার জন্য 2022 সালের 15 মে একটি গির্জাও স্থাপন করা হয়। এখানে তারা প্রার্থনা করতে পারেন। নাম কি? হ্যাঁ, ফ্রাঙ্কি। আচ্ছা, এখানে বসবাসরত ফ্রাঙ্কির সাথে আলাপ হলো। ফ্রাঙ্কি তার ভাই বোন ও মা বাবা সহকারে পরিবার নিয়ে থাকেন। ফ্রাঙ্কি অনার্স পড়ে শ্রীমঙ্গল কলেজে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করায় খুব পানির তৃষ্ণা পেয়েছে। ফ্রাঙ্কিকে বলার পর সে আমাদের পানি দিয়ে আপ্যায়িত করলো। পানি খেয়ে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আমরা যে পথে খাসিয়াপঞ্জিতে ঢুকেছিলাম আবার সেই পথ থেকে বেরিয়ে আমরা বের হয়ে যাব। তবে খাসিয়াপঞ্জির জীবন আচরণ আমাদের খুব মুগ্ধ করেছে। লাউয়াছড়া বনের ভিতরেই কোথাও কোথাও আনারস হয়। এই আনারসই একটু আগে তুলে আনা হয়েছে, আমরা একটু টেস্ট করে নিচ্ছি। অনেক দূর হাঁটেছি, হাঁটার পরে আনারসটা মনে হচ্ছে একেবারে মানে বর্ষা হওয়ার আগে গাছে মনে কেবল উঠানো, খুব মিষ্টি শুনে। আমরা কোথেকে আসছেন? রাজশাহী থেকে লাউয়াছড়া দেখতে আসছেন? উঠছেন কোথায়? কোন হোটেল উঠছেন? না, হোটেল তাহলে আজকে চলে যাবেন? হ্যাঁ, ও যাক, ভালো হয়েছে। মানে রাতে আসছি, আজকে রাতে রাজশাহীর মানুষের এনার্জি লেভেল অনেক হাই। আমাদের লাউয়াছড়া আমি দেখছি এরকম আসে, ওনারা বাস রিজার্ভ করে লঙ্গিপুরে সবাই চলে আসে। লঙ্গিপুরা লঙ্গিপুরে সব চলে আসে। মানে সারাদিন এনে থাকে? লাউয়াছড়া যদি আপনি লঙ্গিপুরা কোনো লোক দেখেন আপনি তাহলে রাজশাহী মনে করেন? ড্যাম শিওর আছে রাজশাহী বাড়ি। আছে। লঙ্গিপুরে এসে সারাদিন ঘুরে ফিরে জিজ্ঞেস করতে বাড়ি কোথায়? রাজশাহী। কখন আসছেন? সকালে নামতে আবার সারাদিন ঘুরে রাত্রে গাড়িতে আবার চলে যাবে। উরিশ। মনে স্ট্যামিনা তাদের। তাহলে যেহেতু আপনারা দেখছেন, একটু আমাদেরকে হেল্প করেন। কারণ এই যে যেটা করলেন, গাইড থাকলে একটু ভালো আর কি। সেই থেকে আগত 4-5 জনের এই দলটি খাসিয়াপঞ্জিতে যাবে, সেটাই আমাদের সাথে আলাপ করলো। আমরা রাস্তা দেখিয়ে দিলাম। কোনো ভালো না, ভালো না। আসসালামু আলাইকুম। কি নাম? আমার নাম শাহজামাল। আপনি? আপনি? আব্দুর রহমান। আর আপনি? আব্দুর রহমান। মাদ্রাসায় পড়ে এই 4 জনের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। তারা লাউয়াছড়ার ভিতরে খাসিয়াপঞ্জি দেখে আবার আজকেই চলে যাবে। স্বাগতম বন গবেষণা কেন্দ্র, মৌলভীবাজার। নেম প্লেটে অনেক কিছু লেখা থাকে কিন্তু অস্পষ্ট। আমরা বেরোনোর সময় রেল গেটের কাছে আসি, দেখি যে এখানে রেলের বাস ফেলে রাখা হয়েছে, অর্থাৎ ট্রেন আসবে। আমরা আমাদের নিজেদের সবাইকে মনে হচ্ছে যে আমরা লাউয়াছড়া বনের ভিতর থেকে ট্রেন দেখতে পাবো। এই রেল লাইনের পাশে হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং হয়েছিল। সবাই অপেক্ষা আছে কখন ট্রেন আসবে, সেই জন্য এদিক সেদিক তাকাতাকি করতেছে। ওই যে ট্রেনের হুইসেল শোনা গেছে, এখনই বন ভেদ করে ট্রেন আসবে। ওয়াও, বনের ভিতর থেকে যে ট্রেন আসতেছে দেখতে সেই সুন্দর। আমরাও লাউয়াছড়া বন দেখতে এসে এটার একটা সাক্ষী হয়ে রইলাম। আলহামদুলিল্লাহ। ট্রেনের লাইন থেকে ট্রেনের বডিটা আরও চওড়া, অনেকেই এটা ভুলে যান আর ট্রেনের লাইনের পাশে বসে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেন, তাতেই হয় দুর্ঘটনা। লাউয়াছড়া বন বেড়াতে এসে বনের ভিতর দিয়ে ট্রেন যাওয়ার সময় এক ঝাঁক তৃপ্তির হাসি সকলের মনে আনন্দ ছড়িয়ে দেয়। দুইটা দেশে। এটা কোথেকে আসবে? ঢাকা যাবে। ঢাকায় দিক দিয়ে আসে না? এদিকে। বন ভ্রমণ শেষে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার পথে দেখলাম অনেকগুলো বানর রাস্তার ভিতরে খেলা করছে। আপনারা তাদেরকে ডিস্টার্ব করবেন না বা কোনো প্রকার খোঁচাখুচি করবেন না বা কোনো প্রকার খাবারও দিবেন না। আর বানরের সাথে অসদাচরণ বা তাদের ডিস্টার্ব করলে তারা আপনাকে দলবদ্ধভাবে আক্রমণ করবে। এটাই বানরের স্বভাব। সবাই একসাথে থাকি। সবাই একসাথে থাকে। বানরগুলো সব রাস্তায় আসাতে আগত অনেক দর্শনার্থী ভিতরে ঢুকতে পারছিলেন না।
এটা খামচি দিবে না। এই জন্যই বলেছিলাম বন্য প্রাণী বা বানর দেখলে তাদেরকে ডিস্টার্ব না করার জন্য। যা হোক বন্ধুরা, আমরা এখন লাউয়াছড়া বন থেকে বেরোয় যাচ্ছি, একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের যে গাইড মিস্টার বাবুল মিয়া, তার সাথে সর্বশেষ সাক্ষাৎ হলো। সে তার বাবার মৃত্যুর কথা বলল। গেটের বাইরে তার মৃত বাবার ছবি সম্বলিত একটি ব্যানার লাগানো আছে, সেটি দেখে যেতে বললেন। লাউয়াছড়া বন ভ্রমণ শেষে আমরা এখন বেরিয়ে যাব। এই স্বল্প সময়ে লাউয়াছড়া বন সম্পূর্ণ দেখা সম্ভব না। ইতিমধ্যেই আমরা লাউয়াছড়া ন্যাশনাল পার্কের গেটে এসে পড়েছি। আর ইনি হচ্ছে বাবুল মিয়ার পিতা মোহাম্মদ সিরাজ মিয়া। উনি দীর্ঘদিন লাউয়াছড়া পার্কে কাজ করতেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। এবারে আমাদের গন্তব্য মাধবপুর লেক, যেটি কমলগঞ্জে অবস্থিত এবং এখানে ন্যাশনাল টি কোম্পানিও আছে। চলুন যাওয়া যাক। আমরা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এরিয়ায় এসে পড়েছি। এখানেই মাধবপুর লেক অবস্থিত। ন্যাশনাল টি কোম্পানির নাম ফ্লক। এটি পার হয়ে উপর উঠলে আমরা দেখতে পাবো সেই নয়নাভিরাম মাধবপুর লেক। আগতদের কিছু নিয়মকানুন এখানে লেখা আছে। এই বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি। অনেকেই এ বিষয়ে থাকি উদাসীন। এটি হচ্ছে মাধবপুর লেক, শান্ত সৃষ্ট সবুজ। এই লেক দেখতে অনেক দর্শনার্থী প্রতিদিন আসেন। মাধবপুর লেকটি কমলগঞ্জে অবস্থিত। এখানে তাই লেখা আছে আই লাভ কমলগঞ্জ। আমরা এই লেকের পাশে লাগোয়া রাস্তা ধরে একটু উপরে যাব। উপরে আরও সুন্দর ও নয়নাভিরাম দৃশ্য অপেক্ষা করছে। আমরা অনেক উপরে এসে পড়েছি। এটি হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির বাগান। উপরে এসে দেখলাম আশেপাশে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে সর্বত্রই টি মানে চায়ের গাছে ভরপুর। ওয়াও, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এখানের পরিবেশ দেখে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে, দর্শনার্থীরা আসে, তারা এখানে এসে মুগ্ধ হন। পাহাড়ের উপর সারি সারি চা গাছ এবং নিচে লেক, যা ভোলার নয়। সে দেখতে পেলাম ঢাকার মিরপুর থেকে একটি দল আসছে। তারা মাধবপুর লেক এবং এই ন্যাশনাল টি কোম্পানির চা বাগানটি দেখার জন্য। তাদের সাথে একজন গাইড আছেন, গাইড সব কিছু পরিচয় করে দিচ্ছেন। আপনি ইচ্ছা করলে গেট থেকে একজন গাইড নিতে পারবেন। এখানে কি রেস্ট হাউস করেছে একটা। বাংলাদেশ এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। উপরে এসে দেখতে পেলাম পুরো চায়ের রাজ্য। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। আগত একজন দেখিয়ে দিল হাত তুলে, দূরে দেখা যায় পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা। কি তুলেন এটার? আচ্ছা আচ্ছা, এটা তুলেন। ও, এটা তুলে কি করে, কিভাবে চাপ বানায়? এটা ওজন দেই। আচ্ছা। ওজন দিয়া হ্যাঁ। তারপরে টেকারে দেই। ও আচ্ছা, এই শুধু কলিগুলো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এটারে ভর্তা দিয়ে তুলি। কোনটা এটা? বিপুলা খান। এটার সাথে আলু আর পেঁয়াজ মরিচ দিয়ে। জানা গেল চা পাতার এই নতুন কুড়ি সংগ্রহ করে প্রতিদিন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে ভাতের সাথে খান। মালিনীদের সাথে আলাপ করে অনেক কিছুই জানতে পারলাম। তারা সকাল সন্ধ্যায় সমস্ত কুড়ি সংগ্রহ করে কোম্পানিতে জমা দেন, কিন্তু বিনিময়ে পারিশ্রমিক পান খুবই সামান্য, যা বলার মতো নয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়া বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। যত দূর চোখ যায় শুধু সবুজে সবুজে সমারোহ। সে এক অন্যরকম অনুভূতি। আমাকে তিনজন মালিনী চা পাতার কুড়ি উঠিয়ে আমাকে গিফট করলো। এতে আমি ভীষণ গর্ববোধ করলাম। আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি,
তারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে আমাদের ঘুরতে হয়। আমরা নিজের টাকা খরচ করে নিজের শ্রম এবং সময় ব্যয় করে এই সমস্ত দৃশ্যাবলী এবং জায়গার পরিস্থিতি সম্পর্কে সবাইকে জানানোর চেষ্টা করি। সরকারের দায়িত্বপ্রাপ্ত পর্যটন কর্পোরেশন এই বিষয়ে উদ্যোগ নিলে আরও মানুষজন বেশি করে এই সমস্ত জায়গা ভ্রমণ করতে পারত এবং অনেক বেশি পর্যটক আসার সুযোগ পেত। আমরা এখন উপর থেকে নিচে নেমে মাধবপুর লেক লাগোয়া যাচ্ছি। এসে দেখলাম এই যে আমাদের এই দুরবস্থা। কেউ কেউ এখানে এসে পিকনিক করেন আর খাবারের উচ্ছিষ্ট এবং থালা বাসন এগুলো ফেলে যান। এগুলি খুবই লজ্জাজনক। আমরা যারা আসি এ বিষয়ে আরও সতর্ক থাকি। আমাদের দেশ আমাদেরই গড়তে হবে, আমাদের সৌন্দর্য আমাদেরই রক্ষা করতে হবে। আমরা এখন কমলগঞ্জের মাধবপুর লেক দেখা শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এরপর আমাদের গন্তব্য নূরজাহান টি এস্টেট। চলুন যাওয়া যাক। আমরা এসে পড়েছি নূরজাহান টি এস্টেটে। ওয়াও, যা মনে করেছিলাম তার চেয়েও অনেক বেশি সৌন্দর্য। হৃদয় মন সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে এটি একটি শুটিং প্রবণ এলাকা এবং ফটোজেনিক এলাকা। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, এত সৌন্দর্য আর এত অপরূপ বাহার। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পৃথিবীতে কত সুন্দর করে সাজিয়েছেন। আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের মাথা পুরাই নষ্ট। এত সুন্দর হতে পারে? দুধারে চা বাগান থরে থরে সাজানো, আর কি সুন্দর পরিপাটি করে মনে হচ্ছে রাজপ্রাসাদের কোনো বাগান এখানে বিছিয়ে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই সৌন্দর্য দেখে শুধু একটি কথাই বলা যায়, ওয়াও, ভেরি নাইস। মজা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ টি গার্ডেন অফ বাংলাদেশ। কেউ যদি শ্রীমঙ্গল ভ্রমণ করতে আসেন অবশ্যই আপনারা নূরজাহান টি এস্টেট দেখে যাবেন। নূরজাহান টি এস্টেট না দেখে গেলে আপনাদের শ্রীমঙ্গল আসাই বৃথা হয়ে যাবে। এসেই দেখুন এর সৌন্দর্যের মাপকাঠি এবং এসেই দেখুন এর সৌন্দর্যের কতটুকু আপনার হৃদয়কে বিগলিত করতে পারে। চা গাছ সাধারণত উঁচু জায়গায় হয়, পানি এদের শত্রু। তাই উঁচু উঁচু জায়গায় চা গাছ রোপণ করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। কোথাও কোথাও দেখা গেছে এই সমস্ত পাহাড় কেটে চলাচলের রাস্তাও বানানো হয়েছে। আগেই বলেছিলাম শ্রীমঙ্গল আসা খুবই সহজ। শুধু ঢাকা বা দূরবর্তী স্থান থেকে যেখান থেকে আসুন, শ্রীমঙ্গল এসে যদি আপনি রাত হয়ে যায় তাহলে আপনি হোটেলে থাকবেন। আর যদি দিনে দিনে আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকা থেকে আসেন তাহলে আপনি দিনে দিনেই শ্রীমঙ্গল ভ্রমণ করে আবার স্বস্থানে চলে যেতে পারবেন। শ্রীমঙ্গলের বিভিন্ন আকর্ষণীয় স্পট দেখার জন্য আপনার একটি স্বচ্ছ শিডিউল থাকা দরকার। আপনি অবশ্যই সকাল 7টা বা 8টার মধ্যে বেরিয়ে যাবেন। স্টেশন রোডে অনেক সিএনজি ভাড়া পাওয়া যায়। 800 থেকে 1200 বা 1500 টাকায় সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারবেন। আমাদের পরবর্তী গন্তব্য লাল পাহাড়। চলুন যাওয়া যাক। বলে রাখা ভালো, সিএনজিওয়ালাদের সাথে আপনি কঠিনভাবে কোঅপারেট করবেন, কারণ সিএনজিওয়ালারা বিভিন্ন স্পটে দেখানোর নাম করে আরও বেশি সময় ক্ষেপণ করে সর্বশেষ 2-3টা স্পট আপনাকে না দেখিয়ে তারপরে চলে আসতে চাইবে। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকুন। এই জায়গাটাকে লাল পাহাড় কেন বলা হয় তা বোধগম্য নয়, তবে খোঁজ নিয়ে জানা গেছে ছোট ছোট লাল মাটির উঁচু ঢিবি আছে। স্থানীয়রা এটাকে লাল পাহাড় বলে অভিহিত করেন। কিশোরগঞ্জ থেকে আগত পলিন ও দিদার ভাইয়ের সাথে পরিচয় হলো, তারাও এসেছে লাল পাহাড় দেখতে।
এখানে লাল পাহাড়ের এলাকায় আসছি, জায়গাটা একটু রেস্ট্রিকশন, অর্থাৎ সন্ধ্যার মধ্যে আসতে হবে। আমি একটু পরিচয় দিয়ে আসছি। যাই হোক, এলাকাটা খুব সুন্দর পরিচ্ছন্ন। শ্রীমঙ্গলকে এজন্যই চায়ের দেশ বলা হয়। যেদিকেই তাকাবেন, যত দূরে তাকাবেন, শুধু চা আর চা। এ যেন চায়ের নগরী। শ্রীমঙ্গলের আজকের সর্বশেষ আমাদের লাল পাহাড় দেখা শেষে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এই সন্ধ্যার সময় আমাদের সেই সিএনজিকে নিয়ে সোজা শ্রীমঙ্গল শহরে বা স্টেশন রোডে চলে যাই। সেখানে হালকা নাস্তা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কিছু চা পাতা ক্রয় করব। স্টেশন রোডের রিজিক রেস্টুরেন্টে নেমে আমরা হালকা কিছু খেয়ে নিলাম। শ্রীমঙ্গলের স্টেশন রোড ও আশেপাশে অনেক বড় বড় চা পাতার দোকান আছে। আপনি বাছাই করে ভালো মানের চা পাতা সংগ্রহ করতে পারেন। ম্যাক্সিমাম 40টা জেলায় আমার মাল আর আপনার তো আমাদের কাছ থেকে নিয়ে ওনারা পাইকারি বিক্রি করে। আর আপনারা আমাদের এখানে উন্নত জাতের চা পাবেন। এটা শ্রীমঙ্গল স্টেশন রোড। আমাদের দোকানের নাম হচ্ছে শাটি হাউস। শাহ টি হাউস থেকে আমরা কিছু চা পাতা নিয়ে আমরা শ্রীমঙ্গল স্টেশনে যাই। শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকা কোনো ট্রেন না থাকায় আমরা শ্রীমঙ্গল থেকে প্রথমত সিলেট যাই। সিলেটে রাত কাটিয়ে সিলেট থেকে ভোর 6টায় একটি আন্তনগর ট্রেনে করে ঢাকা অভিমুখে রওনা দিই। ভোরের নিস্তব্ধতা ভেঙে ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্য এখন ঢাকা ফিরে যাওয়া। সূর্যের লাল আভা আমাদেরকে আলিঙ্গন করছে। সাত সকালের এরকম ট্রেন যাত্রা আমার কখনো হয়নি। ভোরের ট্রেন যাত্রা আর আশেপাশের পরিবেশ ভীষণ স্নিগ্ধ। খুব ভালো লাগছে এই মুহূর্তগুলো। সিলেট থেকে ঢাকা অভিমুখী সব ট্রেনে শ্রীমঙ্গল হয়ে আসে। এটাই একমাত্র রাস্তা। আর শ্রীমঙ্গল অতিবাহিত করার সময় এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয়। সবাই তা নয়ন ভরে উপলব্ধি করে। আর এই আকর্ষণ কখনো ভোলার নয়। ট্রেন জার্নি অনেক ভালো লাগে। আমার মতো অনেকেই ট্রেন জার্নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ট্রেনে বসে দুধারের গ্রামীণ সৌন্দর্য এবং গ্রামীণ যে সিনারি উপস্থাপিত হয় তা হৃদয় মন জুড়িয়ে যায়। ৬৮,০০০ বাংলাদেশের এই সমস্ত সিনারি দৃশ্যগুলি সবার মনে অন্যরকম এক দোলা দেয়। সুপ্রিয় বন্ধুরা, একদিনে শ্রীমঙ্গল ট্যুর করে শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটসমূহ দেখে আবার ওই দিনেই কীভাবে গন্তব্যে ফিরে যেতে পারেন এটাই জানাতে চেষ্টা করেছি আপনাদের। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামলে আমরা এখান থেকে নেমে বাসায় চলে যাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।